উন্নত টেকনোলজির দুনিয়ায় হাত ধরে বই পড়ার অভ্যেসটা ভেবেছিলাম আমরা হারাতেই বসেছি, কিন্তু না, এসব চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে চোখের সামনে ধরা দিল প্রতিলিপি অ্যাপ। প্রতিলিপি গল্প শোনা ও গল্প বলার এমন একটি অনলাইন মাধ্যম যেখানে রয়েছে লেখক, পাঠক ও গল্পের এক অদ্ভুত মেলবন্ধন। প্রতিলিপিতে পাঠক সংখ্যা প্রায় 3 কোটি, আর এখানে রয়েছে 50 লাখেরও বেশি গল্প। প্রতিলিপিতে পাঠকেরা 12টি বিভিন্ন ভারতীয় ভাষায় গল্প পড়তে পারবেন। ভৌতিক, প্রেম, রহস্য, রোমাঞ্চ, হাস্যরসাত্মক প্রায় সমস্ত জনরার গল্প রয়েছে প্রতিলিপি অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের অত্যন্ত পছন্দের কল্পবিজ্ঞান জনরার গল্পও রয়েছে এখানে। আর সব থেকে বড় খবর, প্রতিলিপিতে আপনারা গল্প পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। বিভা ক্যাফেতে আজ আপনাদের জন্য শোভন কাপড়িয়ার হাড় হিম করা ভয়ের গল্প সে আসছে। আজকের গল্প পাঠে ইভান। সমুদ্রের পাড়ে অবস্থিত এই পাকা বাড়িতে বসবাসকারী পরিবারটি এই অঞ্চলের সর্বাধিক সম্ভ্রান্ত পরিবার। বাড়িটির অবস্থানের কারণে সব সময়ই সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়। তবে আজ বাড়িটিকে ঘিরে রয়েছে এক অপার্থিব অন্ধকার। আসন্ন কোনো বিপদের আশঙ্কা আচ্ছন্ন করে রেখেছে এই বাড়ির চারপাশ। বাড়িটির সামনে রয়েছে একটি মোটামুটি কাঁচা রাস্তা। কাঁচা রাস্তাটা পার করলেই শুরু হয় সুবিস্তৃত সমুদ্র তট। কাঁচা রাস্তা দিয়ে আরও ভেতরের দিকে এগিয়ে গেলে পরে গ্রামটা। সমুদ্র তটের অন্য প্রান্তে অবস্থান করছে একটি প্রাচীন মন্দির। মন্দিরটির পেছনে রয়েছে ঘন ঝাউবন। কালো রঙের মন্দিরটি অন্ধকারের মধ্যে গাঢ় কালো বলে মনে হচ্ছে। মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে বছর 30-এর একটি মেয়ে। মেয়েটির অস্থির ভাব দেখে বোঝা যাচ্ছে যে সে অপেক্ষা করছে কারোর জন্য। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো একটা কালো কাপড়ে আচ্ছাদিত পুরুষ। মেয়েটির চোখে মুখে একটা চাপা উত্তেজনা লক্ষ্য করা যায়। চোখে রয়েছে অজস্র প্রশ্ন। কাজ হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর দাদার অস্তিত্ব আর থাকবে না পৃথিবীতে। পুরুষ ও মেয়েটি একে অন্যের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হলো। পুনে থেকে 150 কিলোমিটার পশ্চিমের দিকে অবস্থিত বীচটি সম্পর্কে তরুণ যখন মনোজকে বলল, তখন মনোজের মুখে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। আরে ভাই, বিচের নামটাই তো জানি না। আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল মনোজ। কথাটা একটু জোরেই বলে ফেলেছিল হয়তো। আশেপাশের টেবিলে বসে থাকা লোকেরা একবার দেখে নিল ওর দিকে। মনোজের কাঁধের ওপরে হালকা চাপুর মেরে তরুণ বলল, এই বিচটার কোনো নাম নেই, ভার্জিন বিচ। খুব বেশি লোকেরা যায় না, তাই দু একটা ছোটোখাটো কটেজ ছাড়া আর খুব একটা কিছু নেই সেখানে। গুগল সার্চ করতে করতেই পেলাম এই বিচের খবর। তরুণের কথাগুলো শুনে মনোজের মুখ আরও ছোট হয়ে গেল। তার মন সায় দিচ্ছে না। প্লেটে রাখা নুডলসের ওপরে চামচ চালাতে চালাতে অন্যমনস্কভাবে কথাটা জিজ্ঞেস করলো মনোজ। এই বেনামি বিচে যাওয়ার আইডিয়াটা কেমন একটা যেন লাগছে, বুঝলি? মানে যেখানে এত কম লোক যায় সেখানে কি যাওয়াটা ঠিক হবে? তো কি করবি বল, সামনে লং উইকেন্ড। আমি এই হিঞ্জে বাড়িতে বসে মলে টলে সিনেমা দেখে ওয়েস্ট করতে চাই না। কিছু বলল না মনোজ, তবে ওর মুখ দেখে মনে হলো যে সে ধীরে ধীরে রাজি হতে চলেছে। পর মুহূর্তেই একটু উত্তেজিত হয়ে বলল, এই তাহলে বন্দনাকে বলি। তরুণের মুখটা এবার বেজার হলো। সে বলল, তোর ভাবলাম বয়েজ উইকেন্ড করব। আরে ভাই, আমি যদি একা যাই তাহলে বন্দনা আমায় আস্ত রাখবে না। চল না, 3 জন মিলেই যাই। মনোজের কথায় উৎসাহের ভাব থাকলেও তরুণের মন তাতে সায় দিচ্ছে না। মনোজ আবার বলল, আরে কয়েকটা কটেজ তো আছে বলছিস, ব্যাস বন্দনাকে নিয়ে আমি ওখানেই উঠে যাব। এই কথাবার্তার পরেই মনোজ আর দেরি করেনি। বন্দনাকে ফোনে সব কিছু বলার পর সেও এসে যোগদান করলো ওদের আলোচনায়। তরুণ বলল, আচ্ছা, আমাদের যে প্ল্যানটা হয়েছে তাতে তোমার কোনো আপত্তি নেই তো? বন্দনা একটু হেসে তরুণকে দেখে বলল,
আপত্তি থাকবে কেন? সব ব্যবস্থা ঠিক থাকলে আই অ্যাম ইন। হ্যাঁ, তা সব ব্যবস্থাই আছে, অন্তত তরুণ সেটাই বলল। ঠিক করা হলো যে শুক্রবার সকালে জুম কার ভাড়া করে ওরা বেরিয়ে পড়বে দাপোলি বিচের থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নাম না জানা নির্জন সমুদ্র তটের উদ্দেশ্যে। শুক্রবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। হিঞ্জেওয়াড়ি থেকে ওয়াকার ব্রিজের কাছে এসে পৌঁছলে বাঁ দিকের একটা রাস্তা ধরলে মুম্বাই ব্যাঙ্গালোর এক্সপ্রেস ওয়েতে এসে ওঠা যায়। সেই এক্সপ্রেস ওয়ে ধরেই আপাতত এগিয়ে চলেছে গাড়িটা। গাড়ি চালাচ্ছে তরুণ দেশমুখ। গাড়ির পেছনের সিটে বসে রয়েছে মনোজ পারকার এবং ওর বান্ধবী বন্দনা সিং। তরুণের পাশের সিটে রাখা রয়েছে ওর ধুমসো ব্যাগটা। ব্যাগটা কি করতে আনা জিজ্ঞাসা করায় মনোজকে তরুণ বলল, আসলে দূরে যাচ্ছি তো, কখন কি দরকার পড়ে, তাই এসব ভেবেই ওই টুকটাক দরকারি কিছু জিনিসপত্র সাথে করে আনার জন্য ব্যাগটা নিয়ে এসেছি। ওরা তিনজনেই একটি মাল্টি ন্যাশনাল তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। মনোজ এবং বন্দনা চাকরির ট্রেনিংয়ের সময় থেকেই একসাথে রয়েছে। প্রায় 4 বছরের প্রেম ওদের। মনোজ ও তরুণ অবশ্য কলেজের সময় থেকেই বন্ধু। গাড়ির পেছনের জানালা দিয়ে ঢুকে আসা হাওয়ায় চুল উঠছে বন্দনার। খুব মোহময়ী লাগছে তাকে। হাতে ধরা ক্যামেরায় বন্দনার বেশ কয়েকটি ছবি তুলে নিল মনোজ। অন্যদিকে গুগল ম্যাপে সেই সমুদ্র তটের লোকেশন দিয়ে ন্যাভিগেশন অন করে দিব্যি চালিয়ে নিয়ে চলেছে তরুণ গাড়িটাকে। গাড়ি চালাতে চালাতেই তার চোখ গেল আয়নার দিকে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মনোজ ও বন্দনা প্রেমালাপে মত্ত। আবার অনুযোগের সুরে তরুণ বলল, আরে এদিকে তো সিঙ্গেল বন্ধু বসে রয়েছে, আমায় দেখে অন্তত একটু দয়া কর। তরুণের এই কথা শুনে হেসে ফেলল বন্দনা। বলল, আহারে কি দুঃখ। গল্পে গল্পে এক্সপ্রেস ওয়ে ধরে এগিয়ে চলল ওদের গাড়ি। এরপরে 1 ঘন্টা কেটে গেছে। গাড়িটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। কি রে, কি হলো, ম্যাপ বুঝতে পারছিস না? একটু বিরক্তির সুরে বলল মনোজ। বন্দনা কিছু না বললেও তার চোখ মুখ দেখে বোঝা যায় তার মনের ভাবটা। তরুণ আরও একবার ভালো করে দেখে নিল ম্যাপ, তারপর রাস্তার দিকে দেখে বলল, মনে হচ্ছে বাঁদিকের রাস্তাটাই ধরতে হবে। মনোজের কথায় এবার বিরক্তি ঝরে পড়ল। আরে মনে হচ্ছে মানে? দেখ তরুণ, তোর কথায় আমরা কিন্তু এখানে এসেছি। তুই তো বলেছিলি যে পৌঁছানোর রাস্তার ব্যাপারে সব কিছুই তুই জানিস। তরুণ বেশ ঠান্ডা মাথার ছেলে। এতটুকু বিচলিত না হয়েই সে বলল, ভাই, মোবাইলের ম্যাপে দেখা আর অ্যাকচুয়াল রাস্তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে আমি নিশ্চিত যে বাঁ হাতের রাস্তাটা ধরলে বিচে পৌঁছে যাব আমরা। কথা শেষ করে আবার স্টার্ট দিল তরুণ। বন্দনা বলল, দেখিস ভাই, আবার হারিয়ে না যাই। তরুণ হাসল, কোনো উত্তর দিল না। বাঁ হাতের কাঁচা রাস্তায় প্রবেশ করলো ওদের গাড়ি। মনোজ বলল, হুট করে ট্রিপ প্ল্যান করা সবসময় তরুণের স্বভাব। বন্দনা একবার তরুণের দিকে দেখে হেসে নিল। লোহার রেলিং দেওয়া সরু রাস্তা, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, ঘোরালো খাদের ধার বেয়ে এগিয়ে চলল তরুণ, মনোজ ও বন্দনা। দুর্গম কিছু পাহাড়ি বাঁকের সম্মুখীনও হতে হলো ওদের, তবে তরুণের পটু হাত সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হলো। প্রায় 40 মিনিট পরে পাহাড়ি রাস্তাটা ঢাল দিয়ে যখন নিচের দিকে নামতে শুরু করলো, দূরের একটা নির্জন সমুদ্র তট চোখে পড়ল ওদের। ওটাই কি? বন্দনার মুখ দিয়ে বেরোলো কথাটা। উত্তরের প্রয়োজন ছিল না, তরুণের মোবাইলের নেভিগেশন অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছিল। তরুণের ঠোঁটে হাসি ফুটল। মনোজ ও বন্দনাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটা পুরনো দুর্গা মন্দিরের সামনে দিয়ে বাঁ দিকে ঘুরে গেল গাড়িটা। রাস্তাঘাট এখানে পাকা নয়, কাঁচা। মাটির রাস্তা হওয়ায় রাস্তার অবস্থা তথৈবচ।
কাল বা পরশু নিশ্চয়ই বৃষ্টি হয়ে গিয়েছে। প্রমাণস্বরূপ মাটির রাস্তার এখানে ওখানে জল জমে আছে। উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে গাড়িটা এগিয়ে যেতে লাগলো। আশেপাশের পরিবেশ এখনই বেশ নির্জন, নিশ্চুপ। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। এমন গর্জন হয়তো অনেক দিনই শোনেনি ওরা তিনজন। আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হচ্ছে। রাস্তার এক পাশ দিয়ে কতকগুলো বাচ্চা দৌড়ে যাচ্ছে। ওদের ভাব গ্রাম্য। সেদিকে দেখতে দেখতে তরুণ বলল, আশেপাশে কোনো গ্রামটাম আছে নাকি? বন্দনা ও মনোজের মুখ দেখে বোঝা যায় যে তারাও তরুণের সাথে সহমত। সামুদ্রিক একটা গন্ধ ভেসে আসছে। তার সঙ্গে সমুদ্রের দিক থেকে ভেসে আসছে দমকা হাওয়া। হাওয়ায় লেগে রয়েছে একটা নোনা গন্ধ। বেশ লাগছে এখানে এসে। রোজকার ব্যস্ততা ভুলে জীবনের থেকে এক টুকরো আনন্দ চায় ওরা তিনজন। মিনিট পাঁচেক পরে কাঠের রেলিং দিয়ে ঘেরা ছোট্ট কটেজটার সামনে এসে থামল তরুণদের গাড়িটা। কটেজটি জঙ্গুলে গাছপালায় ঘেরা একটি ছোট্ট প্রান্তে অবস্থিত। আশেপাশে কয়েকটি ভাঙাচোরা কুঁড়ে ঘর রয়েছে একটু দূরে দূরে। কুঁড়ে ঘরগুলো থেকে বেশ কিছুটা দূরে একটা লম্বা চাতাল রয়েছে। এই চাতালের পরে বালির রাস্তা ধরে বেশ কিছুটা নিচে নেমে গেলে সমুদ্রের কাছাকাছি পৌঁছানো যায়। অর্থাৎ কটেজটি যে সমুদ্রের একেবারেই কাছে এ কথা বলা যায় না। কুঁড়ে ঘরগুলো থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গেলে শুরু হয় ঝাউবন। সেই বন সমুদ্রের পাড় ধরে অনেক দূর অবধি এগিয়ে গেছে। সমুদ্র ও আকাশ যেখানে মিশেছে সেদিকে দেখে নিয়ে তরুণ একটা লম্বা শ্বাস নিয়ে বুক ভরে ঠান্ডা বাতাস নিল। জায়গাটা কি শান্ত। বন্দনার কণ্ঠে একটা শান্তির আভাস ফুটে ওঠে। কটেজের রিসেপশনের দিকে এগিয়ে গেল ওরা তিনজন। রিসেপশনে বসে থাকা লোকটা তরুণদের দেখে উঠে দাঁড়ালো, বলল, ওয়েলকাম স্যার। লোকটির দিকে হাসি মুখে দেখে নিয়ে তরুণ বলল, দুটো রুম বুক আছে, তরুণ দেশমুখ নামে পাবেন। লোকটা হাতে লেখা রেজিস্টারে চোখ বুলিয়ে নিয়ে দুটো চাবি তুলে দিল একজন কেয়ারটেকার গোছের লোকের হাতে। লোকটা ছোট সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। ছোট কটেজের ভেতরটায় চোখ বুলিয়ে নিচ্ছে মনোজ। সে বলল, কাছাকাছি কোনো গ্রাম আছে নাকি? লোকটা বলল, হ্যাঁ, একটা গ্রাম আছে বটে, তবে গ্রামের লোকেশন এখান থেকে বেশ কিছুটা পিছনের দিকে। বাই দ্য ওয়ে, রুম নম্বর 201 ও 202 আপনাদের জন্য। খাওয়া দাওয়ার জন্য একটু সময় মতো বলবেন। বুঝতেই পারছেন যে জায়গাটা খুবই নির্জন। এখনও অত লোক জানে না বলে লোকেরা খুব কমই আসে এখানে। লোকটার কথায় সহমত হয়ে ওরা উঠতে যাচ্ছিল ওপরের দিকে। ঠিক এই সময় লোকটা আবার বলল, এক্সকিউজ মি, আর একটা কথা আছে স্যার। তিনজনেই দাঁড়িয়ে পড়ল ওরা। ভ্রুকুঞ্চিত করে বন্দনা জিজ্ঞেস করল, কি কথা? লোকটাকে একটু আমতা আমতা করতে দেখে মনোজ বলল, আরে বলুন না। লোকটা একটা ঢোক গিলে বলল, দিনের বেলায় বিচে যত খুশি বেড়াতে পারেন, কিন্তু রাতের বেলা বিচের দিকে যাবেন না স্যার, বিশেষ করে ওই দক্ষিণ দিকটায়। লোকটার কথা শুনে তরুণ ও মনোজ চাওয়াচাই করল। তারপর তরুণ বলল, কেন, বিচে কি একদম আলো টালো নেই নাকি? লোকটা কি যেন ভেবে নিয়ে বলল, না, সে আছে, তবে অনেকটাই কম। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হলেও এখনও তেমন ব্যবস্থা করে উঠতে পারেনি তারা। রাত বিরেতে সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে যায় আর কি। অন্ধকারের মধ্যে কোথায় পা দিতে কোথায় পা দিয়ে ফেলবেন, সাবধানের মার নেই। ওপরের দিকে উঠতে লাগলো বন্দনা, তরুণ ও মনোজ। গত 1 ঘন্টা ধরে সমুদ্রের ঢেউয়ে তেমন কোনো উন্মত্ততা চোখে পড়ল না। ভাটা চলছে। তবুও সমুদ্রের নোনতা জলে নিজেদের স্নান সেরে নিয়েছে ওরা তিনজন। সূর্য এখন মধ্য গগন ও পশ্চিম আকাশের মাঝামাঝি অবস্থান করছে।
সময় এখন প্রায় 1:30। বিচ একেবারে যে খালি তা নয়, তবে ওদের ছাড়া অন্য কোনো পর্যটক চোখে পড়ল না মনোজের। তার অনুমান হলো এই যে গ্রামের লোকেদের মধ্যেই কয়েকজন হয়তো সমুদ্রের কাছাকাছি এসে ঘোরাফেরা করছে। মনোজ, বন্দনা ও তরুণ সমুদ্রের যে অঞ্চলে রয়েছে তার একেবারে কাছাকাছি আর কেউ নেই। দূরে দেখা যায় একটা পাহাড় এসে মিশেছে সমুদ্রের সাথে। কিছু দূর একজন ফেরিওয়ালা চোখে পড়ল। সামুদ্রিক মাছ ভাজছে সে। আহা, এখানে এসে মাছ খাবো না তা আবার হয় নাকি? এই কথা বলে সমুদ্রের থেকে বিচের দিকে হাঁটতে শুরু করলো তরুণ। বন্দনা ও মনোজ ওর কথা না শুনে নিজেদের মধ্যে জলকেলি ও প্রেমালাপে মেতে থাকলো। সুরমাই মাছের ভাজা অর্ডার করার মিনিট 8 মধ্যে সুস্বাদু মশলাদার মাছ ভাজার প্লেট এসে হাজির হলো তরুণের হাতে। মাছ ভাজায় কামড় বসাতে বসাতে লোকটাকে একবার দেখে নিল তরুণ। লোকটা স্থানীয় গ্রামের বাসিন্দা বলেই মনে হলো তার। আরও একবার কামড় বসিয়ে লোকটার সাথে আলাপ জমানোর চেষ্টা শুরু করলো তরুণ। মাছ ভাজাটা কিন্তু অসাধারণ হয়েছে একদম। এই সামুদ্রিক খাওয়ার মাঝে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ স্যার। তুমি কি এই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এই বিচ থেকে একটু দূরেই যে গ্রাম রয়েছে আমি ওখানেই থাকি। আচ্ছা আচ্ছা, জায়গাটা কিন্তু বেশ ভালো। এখনও বাইরের লোকদের সেভাবে নজর পড়েনি এখানে। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমরা স্থানীয়রা কেউ চাই না যে এখানে কেউ আসুক। এই কটেজটাও পয়সা খাইয়েই বানানো, সবই ব্যবসা। কিন্তু ব্যবসা তো ভালোই, তাই না? গ্রামের লোকেরা অন্যরকম কাজ করতে পারতো আরও। আর সে যাই হোক, এই বিচের কাছে কেউ এমন কিছু কাজ করুক তা আমরা চাই না। কেন? অত কিছু বলতে পারবো না আমরা। আবার কি? কটেজের লোক আপনাকে কিছু বলেনি? হ্যাঁ, ওই সমুদ্রের জল রাতের দিকে হঠাৎ করে নাকি এরকম বেড়ে টেড়ে যায়, তাই আমাদের আসতে বারণ করেছে। ও সব বাজে কথা। শুনে রাখুন, বীজটা অশুভ। বিশেষ করে ওই যে বড় টিলাটা, ওই টিলার প্রাচীরের ওপারে একটা মন্দির আছে, সেখানে কখনই যাবেন না। মন্দিরটা ঠিক সুবিধার নয়। হ্যাঁ, বিচের আবার শুভ অশুভ হয় নাকি? হাসালে তুমি ভাই। আপনি মানুন বা নাই মানুন, এই বীচ অশুভ। যদি ভালো চান, রাতের বেলা ভুলেও বিচে ঘুরতে বেরোবেন না, বাকি আপনার মর্জি। তরুণের কোনো কথা না শুনে লোকটা চলে গেল। মাছ ভাজাটা খাওয়া শেষ করতে করতে লোকটার বলা কথাগুলোই তরুণের মাথায় ঘুরপাক খেতে লাগলো। বীজ অশুভ কেন? এই কথা ভাবতে ভাবতেই পেছন দিকে তাকিয়ে তরুণ দেখল যে মনোজ ও বন্দনা ভেজা জামা কাপড়ে হেঁটে যাচ্ছে বড় টিলার প্রাচীরের ওপারে। ঠিক এই সময় কোত্থেকে একটা পাগলাটে লোক এসে জুটল। গায়ে ময়লা গেঞ্জি, আষ্টে গন্ধ বেরোচ্ছে তার গা থেকে। মাথার চুলে জ্বর ধরেছে। সে কতদিন স্নান করেনি সে কথা বলা যায় না। এক অদ্ভুত কণ্ঠে লোকটা বলতে লাগলো, চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা এখান থেকে চলে যা, না হলে শয়তান আসবে, শয়তান সব শেষ করে ফেলবে সব। যা 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 চলে যা 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 হুশ 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 যা যা। লোকটার কথায় হতচকিত হলেও নিজেকে সামলে নিতে সক্ষম হলো তরুণ। পাগলাটে লোকটার কথায় আমল না দিয়ে সে হাঁটতে শুরু করলো মনোজ ও বন্দনার পিছনে। কিছুটা হেঁটে যাওয়ার পর আবার পিছন ফিরে তাকালো তরুণ। ও দেখল যে সেই পাগলটা এখনও সেই কথাগুলোই বলতে বলতে বিচের অন্য প্রান্তে অবস্থিত পোড়ো বাড়িটার দিকে দৌড়ে যাচ্ছে।
হাঁটতে হাঁটতে তরুণ অনুভব করলো যে এর মধ্যেই বিচ প্রায় শুনশান হয়ে গিয়েছে। ঘরে ফেরার উদ্যোগ করছে উপস্থিত গুটি কতক মানুষজন। সমুদ্রের জল ধীরে ধীরে এগিয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে। দুর্ভেদ্য এক অন্ধকার আর কিছুক্ষণের মধ্যেই চরাচর গ্রাস করে নেবে। তবুও বন্ধুদের পিছু নিল তরুণ। মনোজ ও বন্দনার পেছনে গিয়ে উপস্থিত হলো তরুণ। এই মুহূর্তে একটি প্রকাণ্ড প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে 3 বন্ধু। মাছ ভাজাওয়ালা তাহলে এই মন্দিরটারই কথা বলছিল। কথাটা বলে তরুণ। তরুণের কথায় ওর দিকে দেখে বাকি দুজন। সামুদ্রিক লতাপাতা ও শ্যাওলায় ঘেরা প্রাচীন মন্দিরটার দিকে দেখে বন্দনা বলে, কিন্তু এটা কিসের মন্দির? বাইরে থেকে তো কোনো মূর্তি চোখে পড়ছে না। সত্যি মন্দিরটা দেখে বোঝার উপায় নেই যে ঠিক কিসের মন্দির এটা। মন্দিরের ঠিক পিছন দিয়েই ঝাউবনে প্রবেশ করার একটা রাস্তা রয়েছে। লোকটা এই মন্দির নিয়েই কেন কথা বলছিল ভাবে তরুণ। ওরা 3 জনে মন্দিরের মধ্যে ঢুকলো। মন্দিরের দেয়ালে কোনো কারুকার্য নেই, কিচ্ছু নেই। মন্দিরের মেঝেটা উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথুরে। এই এবড়ো খেবড়ো ঢিবিগুলোর দিকে দেখে কি যেন ভাবলো তরুণ। এবড়ো খেবড়ো মেঝেটা ধরে বাঁ দিকে বেশ কিছুটা এগিয়ে গেলে মন্দিরের আরও ভেতরে যাওয়ার রাস্তা চোখে পড়ে তরুণের। এই মন্দিরটা কত পুরনো দেখছিস, সারা ভেতরে ঢুকে একবার দেখে আসতে ইচ্ছে করছে বড্ড। তরুণের চোখ দুটো জল জল করে ওঠে। ওফ, তুই আর ওই তোর পুরনো মন্দিরের প্রেম। আর ভিতরে যাস না, সাপ খোপ কি আছে কে জানে। দেখিস ভিতরে আবার কোনো প্রাচীন লিপি দেখতে পেয়ে সেগুলো ডিসিফার করতে বসে যাস না। আরে কিচ্ছু হবে না, 5 মিনিটের ব্যাপার। তোরা বাইরে গিয়ে একটু অপেক্ষা কর, আমি একটু এক্সপ্লোর করে আসি বরং। হাসল তরুণ। তরুণের কথার সঙ্গে একমত নয় সে, তবুও বন্ধুর কথা মতোই বন্দনাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপরে প্রায় 15 মিনিট অতিবাহিত হলেও তরুণ কিন্তু এই রহস্যময় মন্দিরের ভেতর থেকে বেরোয়নি এখনো। স্বভাবতই চিন্তিত হয়ে পড়ল মনোজ। তুমি এখানে দাঁড়াও বন্দনা, আমি একটু ভিতর থেকে দেখে আসছি বলে মন্দিরের প্রবেশদ্বারের কাছে পৌঁছতেই তরুণের সঙ্গে প্রায় ধাক্কা লাগলো মনোজের। হাসছে তরুণ। মনোজ প্রায় রেগে গিয়ে বলল, শোন ভাই, তোর এসব এক্সপ্লোরেশন করতে হলে তুই নিজে একাই আসবি। তরুণ কিছু বলল না, আবার হাসল। ঠিক এই সময় তরুণের ডান হাতের দিকে চোখ পড়ল বন্দনার। তার ডান হাত পেয়ে রক্ত ঝরছে, কেটে গিয়েছে অনেকটা। বন্দনা একটু হালকা আর্তনাদ করে উঠে বলল, তো তোমার হাতে তো রক্ত। কথাটা শুনে প্রায় ছিটকে গেল মনোজ। হ্যাঁ ঠিকই, তরুণের ডান হাতের তালুটা কেটে গেছে। আরে দেখি দেখি কি হলো। কি জানি, মন্দিরের ভিতরে গেলে একটা অদ্ভুত চেম্বার পড়ে, সেখানেই বড়সড় একটা চাতালের উপর অদ্ভুত কিছু কার্ভিং রয়েছে। মানে প্রাচীন কোনো লিপি খোদাই করা রয়েছে খুব ধারালোভাবে। ওখানেই হাত বোলাতে গিয়ে কোনো সময় কেটে গিয়েছে মনে হয়। চল চল, হাত ধুয়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিতে হবে। এত পুরনো সব স্ট্রাকচার। তুই তো জানিস যে পুরনো লিপি দেখলেই আমি কতটা কৌতূহলী হয়ে পড়ি। হাত দিয়ে ধুলো সরিয়ে ওই লিপি দেখতে গিয়েই হাতটা কেটে গেল। যাই হোক চল। 3 বন্ধু এগিয়ে যেতে লাগলো কটেজের দিকে। সমুদ্র তটে উপস্থিত কম সংখ্যক আলো জ্বলে উঠেছে এখন, তবুও সেগুলো এই ঘিরে ধরতে থাকা অন্ধকারকে দূর করতে সক্ষম হবে না বলেই মনে হয়। কটেজের নিচের তলায় ছোট্ট একটি খাওয়ার জায়গায় রাতের খাওয়া দাওয়া সেরে নিল তরুণ, বন্দনা ও মনোজ। রাত তখন প্রায় 9:30। কটেজে এই মুহূর্তে আর কেউ নেই, সুতরাং কটেজটি আশপাশের মতোই নিঝুম হয়ে পড়ল। অন্যদিকে রাত যত বাড়ছে সমুদ্রের গর্জন ততই বাড়ছে। কটেজের রিসেপশনিস্ট এর মধ্যেই কটেজের নিচের তলার একটি ছোট্ট ঘরে শুতে চলে গেছে।
কটেজের বাইরে অবস্থিত পাতলা কাঠের দরজার সামনে একজন গার্ড থাকে, যদিও রাত হওয়ার সাথে সাথে সেও বিদায় নিয়েছে। তরুণ কিছু একটা ভাবছে। রাতের বেলায় সমুদ্রের পাড়ে যাওয়া তার পুরনো একটা স্বভাব। কী রে তরুণ, কী ভাবছিস? রাতের বেলা একবার বিচে যাব না? যাবি? ওই লোকটা কি বললো শুনলি না? ধর, বিচ অশুভ। আমি এমনিতেও ওই চাতালে গিয়ে বসে থাকবো। চাতালের সামনে আলো রয়েছে, ওখানেই মদের বোতল নিয়ে বসে থাকবো ভাই। ওকে। তোরা যাবি না? না আজ বুঝেছি মনোজ বাবু, আর বলতে হবে না। এনজয়। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। তোর হাতের কাঁটাটা কেমন রয়েছে? ঠিকই তো মনে হচ্ছে, ব্যথাটা নেই, যদিও মাঝে মধ্যে একটু টনটন করছে। যাই হোক, বেরোই। সমুদ্রের হাওয়া গায়ে লাগলে একটু ফ্রেশ হয়ে যাব। বাই দা ওই বিচের একদিকটা একটা পোড়ো বাড়ি আছে, দেখেছিস কি? বিচে পোড়ো বাড়ি, মন্দির কোনো দিন দেখিনি এমন। খুব রেয়ার কম্বিনেশন কিন্তু। হ্যাঁ, দেখলাম তো আলো থাকতে থাকতে। কার বাড়ি কে জানে। সে যাই হোক, তুই ঘুরে আয়। ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়ে তরুণ। একবার পেছন ফিরে দেখে নিয়ে মনোজের কাছে এসে চাপা গলায় বলে, একটা অ্যাডভাইস দেবো ভাই? মনোজ বলল, বল না। তরুণ বলে, আমি জানি তুই বন্দনাকে ভালোবাসিস, কিন্তু বন্দনা মেয়েটাকে ঠিক সুবিধের বলে মনে হয় না। ওর একাধিক অ্যাফেয়ারের কথা নিশ্চয়ই শুনেছিস। আমি আজকেও দেখলাম কার একটার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে ফোনে। কথাটা শুনে মনোজ একটু সোজা হয়ে বসলো, বলল, ওরকম কিছুই নয়। আমি আর বন্দনা ওই পুরোনো অ্যাফেয়ারগুলোর ব্যাপারে কথা বলেছি, তুই নিশ্চিন্তে থাক। তরুণ হাসল, বলল, তোর ব্যাপার ভাই, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। মনোজ ও বন্দনা প্রথমবার একসাথে এত দূরে এসেছে। কটেজের ঘরে একা সময় কাটাতে চায় ওরা, সেটা বোঝে তরুণ। অতএব ওদের দুজনকে ছেড়ে হাতে বিয়ারের একটা বোতল নিয়ে সমুদ্র তটের দিকে পা বাড়ায় সে আজ বেশ নিশ্চিন্ত। অনেকদিন ধরেই ভাবতে থাকা একটা কাজ হয়তো আজ সম্পন্ন হলো। সমুদ্রের হাওয়ার মধ্যে বসে মনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে বলেই তরুণের সেটা বিশ্বাস। আশপাশটা ঘুটঘুটে অন্ধকার হলেও আকাশে পূর্ণিমা চাঁদের উপস্থিতি কিছুটা হলেও সেই অন্ধকার দূর করতে সফল হয়েছে। ধীরে ধীরে সমুদ্রের গর্জন বাড়তে থাকে। সমুদ্রের অনেকটা কাছে এসে পড়তেই নির্জন সমুদ্র তট চোখে পড়ল তরুণের। আশেপাশে জমে থাকা লতাপাতাগুলো হাওয়ায় দুলে দুলে উঠছে। চাঁদের আলো এসে পড়েছে সমুদ্রের ওপরে। কেমন যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে চারপাশটা। চাতালটা চোখে পড়ল তরুণের। চাতালের পাশে আলোর স্তম্ভটা দাঁড়িয়ে আছে একা, সেটাও মাঝে মধ্যে দপদপ করে উঠছে। চারপাশে জমে থাকা দুর্ভেদ্য অন্ধকারকে দূর করার প্রবল চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার। বিয়ারের বোতল হাতে নিয়ে তরুণ বসে পড়ল চাতালের উপরে। বসতে না বসতেই সে উপলব্ধি করল ব্যাপারটা। রিসেপশনিস্ট ঠিকই বলেছিল, সমুদ্রটা সত্যিই অনেকটা এগিয়ে এসেছে। চাতাল থেকে নেমে 10 পা নিচে নামলেই সমুদ্র। চাঁদের আলোয় সমুদ্রের ফেনিল সলিল চোখে পড়ল তরুণের। আলোটা আরও একবার দপদপ করে উঠল। তরুণকে ঘিরে আলোর একটা বৃত্তাকার বলয় তৈরি হয়েছে। সেই বলয়ের বাইরে জমে রয়েছে পুরু অন্ধকার। সমুদ্র তটের কোথাও কেউ নেই। অন্ধকারে যত দূর চোখ যায় শুধু সমুদ্রের জল আর খালি পড়ে থাকা এই সমুদ্র তটই চোখে পড়ে। একটু গা শিরশির করে উঠল তরুণের। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নিল সে। একটা বোটকা গন্ধ ভেসে আসছে কোথাও থেকে। আশেপাশে কোনো সামুদ্রিক মাছের ভেড়ি আছে হয়তো।
ভাবল তরুণ। সামুদ্রিক হাওয়ার সাথে সেই গন্ধ উড়ে যাচ্ছে, আবার খানিক পরে ফিরে ফিরে আসছে। এমন কোনো গন্ধ দিনের বেলায় কিন্তু পায়নি তরুণ। বেশি কিছু না ভেবে গলায় কিছুটা বিয়ার ঢেলে নিল তরুণ। এরপরে চোখ বন্ধ করে চাতালের ওপর চিত হয়ে শুয়ে পড়ে সে। আষ্টে গন্ধটা এখনও নাকে আসছে, তবুও সামুদ্রিক হাওয়ায় এমনভাবে চাতালের ওপর শুয়ে শরীর মন যেন জুড়িয়ে গেল তরুণের। রাতের আকাশে উড়ে যাওয়া মেঘগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে বেশ লাগছে ওর, যেন নেশা লাগছে এবার। এরপর কেটে গিয়েছে প্রায় 15 মিনিট। তরুণ এখনও চাতালের উপরে শুয়ে আছে একা। আষ্টে গন্ধটা যেন বেড়ে উঠেছে আরো। ঠিক এই সময়ে যেন একটা শব্দ পেল তরুণ, কারোর হাঁটার শব্দ যেন শুনতে পাচ্ছে সে। শব্দটা শুনতে পেয়ে তড়াক করে উঠে বসল তরুণ। এত রাতে এই জনমানবহীন অঞ্চলে হেঁটে চলে বেড়াবে কে? সমুদ্রের গর্জনের শব্দের কাছে এই শব্দের তীব্রতা প্রায় নেই বললেই চলে। তরুণের এটা সন্দেহ হলো যে সে ঠিক শুনছে কিনা। দূরে দাঁড়িয়ে থাকা একটা ল্যাম্পপোস্টের দিকে চোখ গেল তরুণের। সেদিকে তাকাতেই ওর একটু ভয় লাগলো। তরুণের মনে হলো যে বিকেলবেলায় দেখা সেই পাগলটা দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের তলায়। পাগলটা যেন একভাবে তাকিয়ে রয়েছে তরুণের দিকে। এরপরে পাগলটা নিচের ডান হাত তুলে একটা আঙুল দিয়ে সমুদ্রের দিকে কি যেন দেখাতে লাগলো। তরুণ বুঝে উঠতে পারে না। পাগলটা হঠাৎ দৌড়ে পালিয়ে অন্ধকারের ভেতর হারিয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে না পেরে নির্জন রাস্তার দিকে দেখে নিয়ে চাতালের ওপরে আবার শুয়ে পড়ে তরুণ। বেশিক্ষণ সময় কাটল না, আবার একটা শব্দ কানে এলো তরুণের। এই শব্দটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না, ধীরে ধীরে যেন এগিয়ে আসছে শব্দটা। ভালো করে শোনার চেষ্টা করে তরুণ। ওর মনে হলো কেউ যেন বালির ওপর দিয়ে খসটাতে খসটাতে এগিয়ে আসছে। এমন শব্দ তখনই হয় যখন কেউ কোমরের ওপর ভর দিয়ে এগোতে থাকে, কিন্তু কে এগিয়ে আসছে তার দিকে? কে? সময় যত এগোচ্ছে এগিয়ে আসার শব্দ তত বাড়ছে। কৌতূহল দমন করতে না পেরে চাতাল থেকে নেমে পড়ে তরুণ। সে হাঁটতে থাকে শব্দের উৎসের দিকে। তবে খুব বেশি দূর এগোতে পারল না তরুণ, কেননা সে এমন কিছু দেখতে পেল যাতে তার গতি রোধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চোখে পড়ল দুটো জ্বলন্ত চোখের অধিকারী ভয়াবহ একটি মূর্তি। মূর্তিটার না আছে কোনো সঠিক আকার, না আছে বিবরণ দেওয়ার মতো কোনো উপায়। অন্ধকারে সবটা বোঝা না গেলেও এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে অসম মাংসপিণ্ডের সমষ্টি যেন সেটি। মুখের মধ্যে একটা ছিদ্র রয়েছে এবং তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অসংখ্য ধারালো দাঁত। সাক্ষাৎ নরকের কোনো জীব সেটা। মাংসপিণ্ডের ওপরে ভর দিয়ে শরীরটা পাকাতে পাকাতে এগিয়ে আসছে ভয়াবহ সেই জিনিসটা এক দৃষ্টে তাকিয়ে আছে তরুণের চোখের দিকে। একবারের জন্য তরুণের মনে হলো যে তার অন্তরাত্মাকে দেখতে পাচ্ছে সেই মূর্তি। তরুণের সমস্ত অবচেতন মনকে যেন গিলে খাচ্ছে সেটা। মূর্তিটির চোখের দিকে দেখতে দেখতে তরুণের শরীরটা কেমন যেন অবশ হয়ে পড়ছে। কঠোর ও সেই তীক্ষ্ণ দৃষ্টি ভেদ করছে তার সত্তাকে, তার আত্মাকে। কি করছেন কি? এদিকে আসুন। অজানা একটি মেয়েলি কণ্ঠ কোথা থেকে ভেসে আসছে তা জানে না তরুণ। সে যেন নিজেই নিজের নিয়ন্ত্রণে নেই। তরুণ জানে যে তাকে ফিরতে হবে, কিন্তু ওই দু চোখে কিসের যেন অমোঘ আকর্ষণ আছে একটা। জিনিসটির সেই দৃষ্টিতে সমুদ্রের গর্জন যেন ম্লান হয়ে পড়েছে। আশেপাশের জগতের কোনো হুঁশ নেই তার। কণ্ঠটি আবার ভেসে এলো। ওদিকে কি করছেন? এদিকে আসুন। এবার নিজের সম্বিত ফিরে পেল তরুণ। না, সামনে এখন আর জিনিসটা নেই। সমুদ্র
চাঁদের আশেপাশে জমে থাকা টুকরো টুকরো মেঘ ও এক রাশ নিস্তব্ধতা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই এখানে। চমকে উঠে পিছনের দিকে তাকালো তরুণ। সে দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেই চাতালের সামনে। মেয়েটির মুখমণ্ডল পরিষ্কার দেখা যাচ্ছে না আলো আধারিতে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো এক গ্রাম্য মেয়ে। তরুণ আরও একবার সমুদ্রের দিকে দেখে নিয়ে প্রায় দৌড়তে শুরু করলো চাতালের দিকে। মেয়েটির কাছাকাছি গিয়ে দাঁড়ালো তরুণ। হাঁপিয়ে উঠেছে সে। মেয়েটির মুখ এখনও ঠিক পরিষ্কার নয়। পূর্ণিমার চাঁদের মুখে হঠাৎ মেঘ জমেছে। কিছুক্ষণ আগে যে চাঁদের আলো সমুদ্র তটের ওপরে খেলা করছিল, সেই আলো আর নেই। অন্ধকারটা যেন আরও গাঢ় হয়ে উঠেছে। মেয়েটির মিষ্টি গলা আবার শুনতে পেল তরুণ। এই সময় বেঁচে কি করছেন আপনি? আমি এখানে এমনি এসেছিলাম। আপনাকে কেউ বলেনি যে রাতে এখানে আসা ভালো নয়? কেউ আপনাকে এটা বলেনি যে বীজটা ভালো নয়? সেটা তো বিশ্বাস করেননি, তাই তো? না, মানে এবার হয়তো বিশ্বাস করবেন। মানে দেখুন তো বিশ্বাস হয় কি না। দেখুন দেখুন। কথা শেষ করতেই মেয়েটির মুখ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। না, মেয়েটির মুখে কোনো অস্বাভাবিকতা নেই, নেই কোনো ভয়াল ভাব। তবুও তরুণের ভয় করলো মেয়েটিকে দেখে। মেয়েটির মুখটা ঠিক নারী সুলভ নয়। দেখে মনে হচ্ছে যেন মনোজের একটা বিকৃত চেহারা। খোলা চুলগুলো উঠছে সমুদ্রের হাওয়ায়। এবার মেয়েটি হাসতে শুরু করলো, কিন্তু এই হাসিটা অস্বাভাবিক। মেয়েটির হাসি প্রশস্ত হতে হতে দুই কানের পাশ অবধি চলে গেল। এই অস্বাভাবিক দৃশ্য সহ্য করতে পারল না তরুণ। প্রবল চিৎকার করার চেষ্টা করতে চাইলেও গলা দিয়ে আওয়াজ বেরোলো না। ঠিক এই সময় মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তরুণ অনুভব করলো যে কেউ যেন ঠিক তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলছে। পেছনে দেখার সাহস তার হলো না। সে জানে যে চলন্ত চোখের জিনিসটা এখন ঠিক তার পেছনে রয়েছে। সেই মাংসপিণ্ড কি দিয়ে যে তরুণের পা দুটো পেঁচিয়ে ধরছে তা সে বুঝতে পারে না। তরুণ শুধু এটুকুই বুঝতে পারে যে সে আর সামনের দিকে এগোতে পারছে না। সেই ভয়াবহ মাংসপিণ্ড তাকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে দূরে, বহু দূরে। ঘড়িতে তখন সকাল 10টা। ঘুম থেকে উঠতে আজ বেশ দেরি হয়েছে মনোজের। তবে ঘুম ভাঙার সাথে সাথে একটা চিন্তা চেপে ধরল তাকে। তরুণ কোথায়? সারা রাত বাড়ি ফেরেনি নাকি? চটপট মোবাইলটা খুলে দেখে নেয় সে। না, কোনো ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ তো নেই। তরুণের ফোনে বারবার ফোন করলেও ফোনটা তুলল না কেউ। কটেজের একজন অতিথি যে রাতে ফেরেনি বিচ থেকে, এই কথাটা ছোট্ট গ্রামটায় যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে বেশ কয়েকজন লোক এসে জড়ো হলো কটেজের বাইরে। বেশ একটা জটলা তৈরি হলো। সকলের মনে একটাই ভয় যে হারিয়ে যাওয়া লোকটা ফিরে আসবে কি। দেখতে দেখতে আরও 2-3 ঘন্টা কাটল। দুপুর তখন প্রায় 1টা বাজে। বন্দনাকে ঘরে বসিয়ে রেখে বাইরের লনে অস্থিরভাবে পায়চারি করছে মনোজ। সমুদ্রের মনোরম হাওয়া আজ তার গায়ে লাগছে না। মাথায় চিন্তার এক মস্ত বড় পাহাড় এসে পড়েছে। কটেজের আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখে আরও বিরক্ত লাগলো মনোজের। নিজের মনেই কি যেন ভেবে চলেছে সে। ভাবতে ভাবতেই তরুণকে আরও একবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলো মনোজ। একটু মনোযোগ দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করলো সে। ওর মনে হলো যে মোবাইলের শব্দটা যেন ঘরের ভেতর দিক থেকেই আসছে। আর কিছু না ভেবেই ভেতরের দিকে সে চলে গেল এবং শটান তরুণের ঘরে প্রবেশ করলো। মনোজের পেছনে বন্দনাও প্রবেশ করলো। ঘরে প্রবেশ করতেই ওর চোখে পড়ল খাটের উপরে রাখা সেই ব্যাগটা। মোবাইলের রিংটোনের শব্দটা তো এই ব্যাগের ভিতর থেকেই আসছে।
কপালে হাত বোলাতে বোলাতে মনোজ বলল, মোবাইলটা তো নিয়েই যায়নি। বন্দনার মুখে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে উঠেছে। ব্যাগের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে ব্যাগের চেইন খুলল মনোজ। ব্যাগের ভেতর মোবাইলটা পড়ে আছে, কিন্তু যে জিনিসটা দেখে মনোজের আশ্চর্য লাগলো সেটা হলো এই যে ব্যাগের ভেতর রাখা হয়েছে একটি বই। বইটা মোটা, দেখলে মনে হয় যেন অনেক পুরনো কোনো একটা বই। বন্দনার দিকে দেখে নিয়ে বইটা বের করে আনে মনোজ। ও এখানে বই নিয়ে এসছে কেন? কিসের বই এটা? নিজেই নিজেকে প্রশ্ন করে সে। বন্দনা কোনো উত্তর দিতে পারে না, শুধু একটা ঢোক গিলে নেয় সে। বইটা খুলতেই তার চোখে পড়ে একটি অদ্ভুত প্রাচীন লিপিতে লেখা পাতার পর পাতা। এমন কোনো লিপির অস্তিত্ব জানা ছিল না মনোজের। পাতার পর পাতা উল্টাতেই থাকে সে। ওর চোখে পড়ে বীভৎস কিছু দানবীয় অবয়বের ছবি। কিসের বই এটা? এখানে এই বই আনার মানে কি? আবার জানতে চায় মনোজ। বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে এক জায়গায় এসে আটকে যায় তার চোখ। কিছুক্ষণের জন্য সেদিকেই তাকিয়ে থাকে, তারপর পাতাটি ভাঁজ করে রাখে সে আর গভীর চিন্তায় মগ্ন হয়। হঠাৎ কটেজের বাইরে কিছু একটা শোরগোলের শব্দ শুনতে পায় মনোজ। একটু উকি মেরে বাইরের দিকে দেখার চেষ্টা করে মনোজ এবং সাথে বন্দনাও। পরিষ্কারভাবে মনোজ দেখতে পায় যে তরুণ হেঁটে হেঁটে কটেজের ভেতর ঢুকছে। তরুণকে দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে সেটা হলো তরুণের হাঁটা। কেমন যেন স্লথ গতিতে হাঁটছে সে। ভাবটা এমন যেন আশেপাশের কোনো শব্দ সে শুনতেই পাচ্ছে না। শূন্য এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে একভাবে হেঁটে যাচ্ছে তরুণ। কটেজের ম্যানেজার শচীন মাহাত্রের টেবিলের একদিকে রাখা চেয়ারে বসে আছে মনোজ। বাইরে থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর চিৎকার শোনা যাচ্ছে। শচীনের কপালেও চিন্তার ভাঁজ নজর এড়ালো না মনোজের। টেবিলের ওপরে রাখা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে শচীন শুরু করলো কথা। স্যার, কিছু মনে করবেন না। আমার মনে হয় আপনারা যদি চলে যান তাহলে হয়তো সকলের মঙ্গল হবে। গ্রামবাসীদের কথা শুনে বলছেন? মানে দেখুন স্যার, এই কটেজটা কিন্তু বেশিরভাগ গ্রামবাসীর অমতে তৈরি হয়েছে। তো ওদের মতে এই সমুদ্র তট অভিশপ্ত, ওই মন্দির অভিশপ্ত। ওই প্রাচীন মন্দিরটার কথা বলছেন? হ্যাঁ, রাতে ওই কারণেই সমুদ্র তটে যেতে বারণ করে ওরা। আপনার বন্ধু তা সত্ত্বেও গিয়েছিল। এক মিনিট। আপনার রিসেপশনিস্ট তো বলেছিল সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে যায় বলে ওখানে রাতে যাওয়া বারণ। তাহলে ওটা কি মিথ্যে ছিল? সবাইকে এইসব অভিশাপের কথা বলি না আমরা। আমাদের কথা শুনে কেউ যায়ও না ওখানে। আপনার বন্ধু যে কেন গেল আর কেন আমাদের কথা শুনলো না সেটাই বুঝলাম না। মন্দির অভিশপ্ত কেন? কোন দেবতার মন্দির ওটা? ওই মন্দিরের অস্তিত্ব কবে থেকে রয়েছে তা কেউ জানে না। শুধু শোনা যায় যে এই মন্দিরটি অতি প্রাচীন। মন্দিরটি কোনো দেবতার নয়। সকলে বলে মন্দিরটি কোনো এক অপদেবতার। মন্দিরটির ভেতরে তার কোনো মূর্তি নেই, কিন্তু সকলে বলে যে সে রয়েছে। রাত হলেই সেই অপদেবতার কালো ছায়া পড়ে সমুদ্র তটে। কিন্তু এটা ভয়ের কি আছে? রিসেন্টলি এমন কিছু কি ঘটেছে? এই যে অপদেবতার কথা আপনারা বলছেন, সত্যি কি এমন কিছু আছে? দেখুন স্যার, অত কিছু জানি না আমি। মোদ্দা কথা, আপনাদের ঘর খালি করতে হবে। আপনাদের জন্য গ্রামের লোকের রোষে পড়তে পারবো না আমরা। সে সত্যি মিথ্যে যাই হোক, গ্রামের লোকেরা আপনাদের ওপর ক্ষেপে গেলে কিন্তু নিস্তার নেই। আর কিছু না বলে মনোজ বেরিয়ে গেল শচীনের ঘর থেকে। এখানে থাকার আর কোনো মানেই নেই। হ্যাঁ, এখানে থাকার আর কোনো মানেই নেই। বন্দনা ও তরুণকে নিয়ে বেরিয়ে পড়বে বলে ঠিক করলো সে। প্যাসেজ ধরে ঘরের দিকে হেঁটে যাওয়ার সময় বাইরের দিকে চোখ গেল মনোজের। সে দেখল সেই পাগল লোকটা দাঁড়িয়ে আছে কটেজের বাইরে এবং এদিকেই দেখে কি যেন সাপসাপান্ত করছে। মনোজের মনে পড়ল
এই লোকটাকে কালকেই বিচে দেখেছিল সে। পাশ দিয়ে কটেজের একজন কর্মচারী হেঁটে যাচ্ছিল। তাকে থামিয়ে মনোজ জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই পাগলের মতো লোকটা কে গো, জানো তুমি? কথাটা জিজ্ঞেস করতেই সেই কর্মচারীর মুখ কেমন যেন হয়ে গেল। এদিক ওদিক দেখে নিয়ে সে বলল, স্যার, কাউকে বলবেন না যে আমি বলেছি বলে, না হলে কিন্তু স্যার আমার চাকরি চলে যাবে। ওই যে বিচের ওপরে যে পোড়ো বাড়িটা আছে না, ওই ওই পাগলটা ওই বাড়িরই ছোট ছেলে। কথাটা শুনে বিস্ময়ের অন্ত রইল না মনোজের। কর্মচারী বলতে থাকে, লোক মুখে শোনা যায় যে লোকটার সাথে ওর বৌদির নাকি একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই ওর বৌদি এবং ও মিলে ওর দাদাকে খুন করতে চেয়েছিল। কিন্তু কিন্তু তার বদলে কোথা থেকে যেন কোনো এক ভয়াবহ দানবের আবির্ভাব হয়। একটু কথা বলার পরে আর দাঁড়ায় না ছেলেটি। কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মনোজ। কি যেন ভাবতে থাকে সে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখতে পায় বন্দনাকে। তার মুখে দুশ্চিন্তার ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে। তরুণের ঘরে পৌঁছে সে দেখে যে তরুণ একদম চুপচাপ বসে রয়েছে। শরীরের সর্বত্র কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে তার। তার গায়ে হাত দিতেই চমকে ওঠে মনোজ। তরুণের শরীর বরফের মতো ঠান্ডা। কি করবে মনোজ? চিন্তাক্লিষ্ট কণ্ঠে জানতে চায় বন্দনা। একটু চুপ থেকে মনোজ বলল, ওর কি হয়েছে আমি জানি না, কিন্তু কিছু তো একটা হয়েছে। এখানে অনেকেই অনেক কথা বলছে, তবুও আমি জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। শুধু এটুকু বুঝতে পারছি যে এখানে তরুণের সাহায্য কেউ করবে না। যত তাড়াতাড়ি সম্ভব পুনেতে আমাদের ফিরতে হবে। মনোজের এই প্রস্তাবে সম্মতি জানায় বন্দনা। কটেজের বিল মিটিয়ে বেশ কিছুক্ষণ হলো বেরিয়ে পড়েছে ওরা। এবার চালকের আসনে রয়েছে মনোজ। চালকের পাশের সিটে বন্দনা ও পেছনের সিটে জড় পদার্থের মতো বসে আছে তরুণ। তরুণের পিঠের ব্যাগটা রাখা রয়েছে বন্দনার পায়ের সামনে। আকাশের অবস্থা ভালো নয়। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে। যে পাহাড়ি রাস্তা বেয়ে নেমেছিল ওরা, সেই রাস্তা দিয়েই আবার ওরা ওপরের দিকে উঠছে গাড়ি নিয়ে। মেঘের পরিমাণ এখন অনেকটাই বেশি। গাড়ির হেডলাইট জ্বালাতে বাধ্য হলো মনোজ। সেই হেডলাইটের প্রভাবে সামনের বেশ খানিকটা রাস্তা আলোকিত হয়ে উঠল। সেই আলোতেই দেখা গেল বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে মাটিতে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি আসন্ন। গাড়ির গতি আরও একটু বাড়ায় মনোজ। আজ এই রাস্তায় ততটা গাড়ির আনাগোনা নেই। মুষলধারে বৃষ্টি নামলে পাহাড়ি রাস্তায় অসুবিধা হবে ভেবে একটু জোরেই গাড়ি চালাচ্ছে মনোজ। বন্দনা কিছু বলার সাহস পায় না মনোজকে। সে বুঝতেই পারে যে মনোজ গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। কিন্তু মনোজ যা ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। মুষলধারে শুরু হলো বৃষ্টি। সঙ্গে বইতে লাগলো পাহাড়ি ঝোড়ো হাওয়া। তার উপরে দোসর হলো অন্ধকার ও ধোঁয়াশা। কয়েক হাত দূরের রাস্তাও দেখা সম্ভব বলে মনে হচ্ছে না মনোজের। তরুণ এখনো পেছনে বসে আছে জড় পদার্থের মতো। যদিও একবারের জন্য মনে হলো যে ওর শরীরের ওই কালো ছোপ ছোপ দাগগুলো যেন আরো প্রকট হয়ে উঠছে। ঘাড়, মাথা, হাতের শিরাগুলো একটু বেশি প্রকট হয়ে উঠেছে কি? অত ভাবতে চায় না মনোজ। পাহাড়ি রাস্তার ওপরেই একটা প্রশস্ত জায়গায় গাড়িটা থামাতে বাধ্য হয় মনোজ। এই জায়গাটা থেকে আরও বেশ খানিকটা এগিয়ে গেলে পরে একটা রেলিং, এবং রেলিং ধরে এগিয়ে গেলে পরে একটি ছোট্ট টিলা। সেই টিলার পেছনে রয়েছে বেশ খানিকটা জায়গা।
আপাতত বৃষ্টিপাতের আধিক্যের কারণে গাড়িটা নিয়ে কোনো মতেই এগোতে সক্ষম হলো না মনোজ। চিন্তাক্লিষ্ট কণ্ঠে বন্দনা বলে, এমন এক জনমানবহীন জায়গায় কতক্ষণ অপেক্ষা করব আমরা? দূরে কোথাও যেন বাজ পড়ল। মেঘের গর্জনের শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। বৃষ্টির গতি বেড়েই চলেছে। বন্দনার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মনোজ বলে, তরুণের ব্যাগের ওই বইটা আমায় দাও তো। মনোজের কথা মতো কাজ করে বন্দনা। বইটা হাতে নিয়ে সেই ভাঁজ করা পাতাটা খুলে সে। ভাঁজ করা পাতাটা খুলতেই দেখা যায় একটি মন্দিরের ছবি। ছবিটা বন্দনাকে দেখিয়ে মনোজ বলে উঠল হঠাৎ, এই ছবিটা আর এই বিচের ধারের মন্দিরটার মধ্যে কিন্তু একটা আশ্চর্য মিল আছে। এবার প্রশ্ন হলো, এই মিলটা কি কাকতালীয়? আমার বিশ্বাস যে না, মিলটা কাকতালীয় নয়। বইটিতে সত্যিই প্রাচীন ওই মন্দির সম্পর্কে বলা আছে হয়তো। এর পরের পাতায় যদি যাই, সেখানে দেখা যাচ্ছে 2 চোখ সম্পন্ন অসংখ্য মাংসপিণ্ড দিয়ে গঠিত একটি দানবের ছবি। অদ্ভুতভাবে আমিও এই দানবের গল্প শুনলাম আজ। আমার বিশ্বাস ওই গ্রামের সদস্যরা ওই দানব সম্পর্কে ভীত সন্ত্রস্ত। ওরা মানে এই দানবের অস্তিত্ব এখানে রয়েছে। লিপিগুলো না পড়তে পারলেও আমার ইনটিউশন এটাই বলছে, অর্থাৎ তরুণের এই ভার্জিন বিচে আসার প্ল্যানটা আসলে হঠাৎ নয়। আর যদি তাই হয়, তাহলে কি ও শুধুমাত্র ওই মন্দিরটা খোঁজার জন্য এখানে এসেছিল? মন্দিরটা সম্পর্কে জানার জন্য এসেছিল? কিন্তু আমাদের সঙ্গে আনার দরকারটাই বা কি ছিল? এইখানেই হিসাবটা মেলাতে পারছি না। মনোজের কথাগুলো শুনে বন্দনার মুখটা কেমন যেন হয়ে গেল। সে যেন ঘন ঘন শ্বাস নিতে শুরু করেছে। বন্দনা হয়তো কিছু একটা বলতে যেত মনোজকে, ঠিক সেই সময় পিছনের সিট থেকে একটা কাশির আওয়াজ শোনা গেল। ওরা চমকে উঠে তাকায় সেদিকে। হতচকিত হয়ে ওরা দেখে যে তরুণের শরীরটা কাঁপতে শুরু করেছে অস্বাভাবিকভাবে। মাঝে মধ্যে যেন ঝাঁকুনি দিয়ে উঠছে তার শরীরে। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। সাহায্যের জন্য এই অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি এলাকায় আর কেউ নেই। তার সাথে তরুণের এই ভয়াবহ পরিবর্তন। মনোজ জানে না যে তার এখন ঠিক কি করা উচিত। তরুণের অস্বাভাবিকভাবে কাঁপুনি দেখে একটাই কথা মাথায় আসে মনোজের। দ্রুততার সাথে মোবাইল বের করে সে বলতে থাকে, কটেজে একটা ফোন করে দেখি যদি কাউকে পাঠাতে পারে। তবে বৃষ্টির মধ্যে এই পাহাড়ি রাস্তায় কেউ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তরুণের মুখ থেকে অদ্ভুত এক চাপা আর্তনাদ বেরিয়ে আসছে। ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ফুলে ফেপে উঠছে ধীরে ধীরে। এই দৃশ্য দেখে বন্দনার অবস্থা হলো তথৈবচ। মোবাইলটা বের করে কটেজের মালিক শচীনকে ফোন করতে গিয়েই মনোজের চোখে পড়ল অনেকগুলো মিসড কল। সবকটাই এসেছে গত 15 মিনিটের মধ্যে শচীনের তরফ থেকে। বাইরে বৃষ্টির বেগের সাথে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। অন্ধকারে ঢাকা পড়তে চলেছে সমগ্র পাহাড়ি অঞ্চল। গাড়ির দুটো হেডলাইট এবং ভেতরের একটি আলো জ্বলছে শুধুমাত্র, আর কেউ কোথাও নেই। শচীন মাহাত্রেকে ফোন করে মনোজ। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে শচীন। হ্যালো শচীন। হ্যাঁ স্যার, আপনাকে অনেকবার ফোন করেছিলাম। আপনারা কোথায়? আমরা তো পাহাড়ের উপরে উঠে গিয়েছি, কিন্তু প্রবল বৃষ্টিতে এখানে আমরা আটকে পড়েছি। শুনুন শুনুন, তরুণ নামের ছেলেটি কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, কিন্তু ওর শরীর মনে হয় খুব খারাপ। ঈশ্বর! স্যার স্যার স্যার, গাড়ি থেকে ইমিডিয়েটলি বেরিয়ে পড়ুন গাড়িটা থেকে। কি হয়েছে? কিছুক্ষণ আগে বিচের টিলার পেছন দিক থেকে তরুণের মৃতদেহ পাওয়া গিয়েছে স্যার। মানে? মানে যে আপনাদের সাথে গাড়িতে রয়েছে সে তরুণ নয়, সে অন্য কিছু। আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি? যা বলছি সেটা করুন। বেরিয়ে গিয়ে নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নিন। পারলে লোকেশন পাঠিয়ে দিন আমাদের, আমরা হেল্প পাঠাচ্ছি না হয়। কথাগুলো শোনার পর আর অপেক্ষা করে না মনোজ। বন্দনাকে গাড়ি থেকে তাড়াতাড়ি বের করে সামনের টিলার আড়ালে লুকিয়ে পড়ে ওরা দুজন। বন্দনাকে
সবটা খুলে বলার পর আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সে। বৃষ্টি এখন কিছুটা ধরেছে, কিন্তু অন্ধকারে ঢেকে নিয়েছে চারিপাশ। আলো বলতে শুধু গাড়ির হেডলাইটের আলো। গাড়ির পেছনের সিটে বসে থাকা মানুষটা আর যেন মানুষ নেই। আয়তনে বাড়তে বাড়তে হঠাৎ গাড়ির দুই পাশের দরজা ভেঙে বেরিয়ে আসে বৃহদাকার দুটি শিরা। সে পরিণত হয়েছে স্থূল একটি মাংসপিণ্ডে। তরুণের শরীরের এই পরিবর্তনে একটা কথা পরিষ্কার হয়ে যায় মনোজের কাছে। বইটার পাতায় যে দানবের ছবি সে দেখেছিল তার সাথে এই মাংসপিণ্ডের মিল অনেকটাই। মনোজ ও বন্দনা অবাক চোখে দেখল যে সেই মাংসপিণ্ড এবার ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসছে। শ্বাস প্রায় বন্ধ করে বসে রইল ওরা। বৃষ্টির বেগ এখন বেশ কিছুটা কম, তবুও দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ছে ওদের মাথায়। ওরা জানে যে এই মাংসপিণ্ড হয়তো তাদের খোঁজেই এদিকে আসছে। সাথে সাথে এই সজীব মাংসপিণ্ড করে চলেছে এক ভয়াবহ শব্দ। বন্দনা আর চুপ না থাকার সিদ্ধান্ত নিয়ে বলল, তুমি ঠিকই বলেছিলে মনোজ, এখানে আসার ব্যাপারটা পূর্ব পরিকল্পিত ছিল। শুধু তরুণ নয়, তরুণও আমার পরিকল্পনা ছিল এই ট্রিপটা। মনোজের মুখে কথা সরে না, তার মাথায় এখন অসংখ্য প্রশ্নের ভিড়। বন্দনা বলে চলে, এই পুরনো বইটার খোঁজ পাওয়াটাই কাল হলো। এই বইতে বলা মন্দিরটার খোঁজ পেয়ে যায় তরুণ। পুরনো প্রাচীন লিপি সম্পর্কে ওর আগ্রহের কথা তুমি তো জানো। সে লিপির পাঠোদ্ধার করে ও জানতে পারে মন্দিরের ভেতরে অধিষ্ঠিত আদিম শয়তানের ব্যাপারে। মনে আছে যেদিন ও আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখে মন্দিরের ভেতরে ঢুকে গেল, সেদিন ওর হাতটা অসাবধানতাবশত কেটে গিয়েছিল। সেটা কোনো অসাবধানতা ছিল না, সব জেনে শুনে নিজের রক্ত দান করে এসেছিল তরুণ। বইতে লেখা পদ্ধতি অনুসারে মন্দিরের ভেতরে কোনো একটি গোপন কক্ষে খোদাই করা রয়েছে কিছু আদিম লিপি। সেই লিপিতে নিজের রক্তদান করতে পারলে জেগে ওঠে এই শয়তান ও মনের ইচ্ছে পূরণ করে সে। ঠিক এই কাজটা করার জন্যই এসেছিল তরুণ। সবটা শুনে মনোজ বলল, কিন্তু তোমরা কেন? মনোজকে শেষ করতে না দিয়েই বন্দনা বলল, আমার সমস্ত অ্যাফেয়ার নিয়ে তোমায় বললেও একটা অ্যাফেয়ার নিয়ে তোমায় বলিনি। তরুণের সাথে একটা অ্যাফেয়ার আমার ছিল। তোমার সঙ্গে রিলেশন থাকলেও তরুণ আর আমার মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তোমায় বলার সাহস ছিল না, কিন্তু তোমায় রাস্তা থেকে সরানোর প্রয়োজন ছিল। সেই কারণেই এই উপায় বেছে নেওয়া, যাতে এটা কেউ না বলতে পারে যে তোমার খুন হয়েছে। এটা রটে যেত যে অজ্ঞাত শক্তির হাতে তোমার মৃত্যু হয়েছে। সত্যি বলতে তোমায় খুন করার জন্য এই ভার্জিন বিচে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম আমি আর তরুণ। চোয়াল শক্ত হয়ে ওঠে মনোজের। সে বলে, কিন্তু তোমাদের পরিকল্পনা বুমেরাং হয়ে গেল, আর এখন আমরা দুজনেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে। এই জন্যই বলে যে অন্যর কবর খোঁড়ার পরিকল্পনা করে থাকলে নিজের কবরটাও খুঁড়ে রাখতে হয়। ভয়ে কাঁপতে থাকে বন্দনা। সে কাকুতি মিনতি করে বলে, আমি এভাবে এখানে মরতে চাই না, আমায় বাঁচাও মনোজ। টিলার ওদিকে তখনও ওই সজীব মাংসপিণ্ডের গর্জন ও চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। মনোজ জানে যে এখন বন্দনার সাথে বচসার সময় এটা নয়। সে দ্রুত কিছু একটা ভেবে নিল। বন্দনা তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও বন্দনার প্রতি মনোজের ভালোবাসা হয়তো এত সহজে চলে যাওয়ার নয়। চাপা গলায় বন্দনাকে সে বলল, বেশ, একটা কাজ করতে হবে তোমাকে। যে জিনিসটা আমাদের পিছু নিয়েছে সেটাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। ওই কিছু দূরে ঝোপটা দেখতে পাচ্ছ? তুমি সন্তর্পণে ওখানে চলে যাও এবং ঝোপটা নাড়াতে থাকো। মাংসপিণ্ডটা অবশ্যই সেদিকেই যাবে। আর সেই সুযোগে আমি গাড়িতে ফিরে গাড়ি স্টার্ট করব এবং সময় মতো তোমায় গাড়িতে তুলে নেব। প্রস্তাব শুনে বন্দনা মাথা নাড়ল। কিন্তু এতে তো রিস্ক। কিন্তু রিস্ক না নিয়ে কি কোনো উপায় আছে? এখান থেকে বেঁচে বেরোতে হলে এটাই উপায়। হেল্প কখন এসে পৌঁছাবে আমরা কেউই জানি না। ইউ হ্যাভ টু টেক দ্যাট রিস্ক, ইউ হ্যাভ টু। বন্দনার দুই কাঁধে হাত রেখে বলে মনোজ। অতএব বন্দনা এগোতে থাকে ঝোপের দিকে। টিলার পিছনে লুকিয়ে রইল মনোজ।
ঝোপের পিছনে গিয়ে ঝোপটা নাড়াতে শুরু করলো বন্দনা। মাংসপিণ্ডটি সেদিকে দেখতে পেয়েই ঘষ্টাতে ঘষ্টাতে এগোতে শুরু করলো ঝোপের দিকে। বন্দনার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মাংসপিণ্ডটিকে ওদিকে যেতে দেখে ধীরে ধীরে টিলার পেছন থেকে বেরোতে শুরু করলো মনোজ এবং পা টিপে টিপে দ্রুত হাঁটতে থাকলো গাড়ির দিকে। মাংসপিণ্ডের ঘষ্টে যাওয়ার শব্দ তখনও কানে আসে মনোজের। মনোজ জানে যে তাকে কি করতে হবে। দ্রুত চালকের আসনে বসে গাড়িটা স্টার্ট করলো এবং সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে শুরু করে সে। ওদিকে ঝোপের পেছনে বসে বন্দনা গাড়িটিকে আসতে দেখে বেরিয়ে আসতে উদ্যোগী হলো। সেই মাংসপিণ্ড একেবারেই কাছে এসে পড়েছে। গাড়িটা যখন ঠিক ঝোপের সামনে এলো তখন বন্দনা দ্রুত বেরিয়ে পড়ে, কিন্তু তাকে অবাক করে দিয়ে গাড়িটি থামালো না মনোজ। সোজা বেরিয়ে গেল গাড়িটি। এখন দানবীয় মাংসপিণ্ডের সামনে বন্দনা একা এবং অসহায়, নিশ্চিত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করল সে। মাংসপিণ্ডটি নিজের দানবীয় শিরার মাধ্যমে পাকিয়ে ধরল বন্দনাকে। গাড়িটি নিয়ে এগিয়ে চলেছে মনোজ। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। ভালোবাসার কাছে বিশ্বাসঘাতকতার এই আশাটা সে করেনি। হঠাৎ গাড়িটা বেগরবাই করতে শুরু করলো। একটা অদ্ভুত শব্দ করে থেমে গেল গাড়িটা। গাড়ি থেকে নেমে পড়ল মনোজ। অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখার উপায় নেই। অদ্ভুত এক নিস্তব্ধতা অনুভব করতে পারছে সে। সাহায্যের জন্য মোবাইলে ফোন করার চেষ্টা করলো সে। বেশ কয়েকবার রিং হয়ে কেটে গেল ফোন। বিরক্তিসূচক একটা শব্দ করে মনোজ। হঠাৎ তার মনে হলো একটা শব্দ সে শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে যেন কেউ ঘষ্টাতে ঘষ্টাতে এদিকেই এগিয়ে আসছে। সেই মাংসপিণ্ডটা। শুনলেন শোভন কাপড়িয়ার অলৌকিক গল্প সে আসছে। সম্প্রতি বিভা পাবলিকেশন থেকে শুরু হয়েছে বেশ কয়েকটি বইয়ের প্রি বুকিং। বিভা ভূতভূতম পূজাবার্ষিকী 1428, জনপ্রিয় লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের স্পোর্টস ড্রামা উপন্যাস জমপুরাণ এবং দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতার বিজয়ী গল্পগুলো নিয়ে গল্প সংকলন আবছায়ার প্রি বুকিং। প্রি বুক করতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট bivapublication.com-এ। ডাইরেক্ট লিংক পাবেন ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে ছিল ইভান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে রক্তিম, ইভান, অভিষেক, অনুষ্কা, তৃষা এবং স্পন্দন। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত অভিষেক, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। সমগ্র পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। গল্পের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। ধন্যবাদ, শুভরাত্রি। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। তো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করো প্রতিলিপি অ্যাপ আর উপভোগ করো নানান স্বাদের গল্প।